এটা একটা ফ্যাশন আর কালচারের মধ্যে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস। ভোটে জেতার পরে কে ওকে পেটাবো মারবো, ভোটে জেতার আগেও, মানে এটা পশ্চিমবাংলার একটা কালচার, ফ্যাশন। চুরি, জোচ্চুরি, রেপ, ডাকাতি, মার্ডার, খুন, এবং ভোটের আগে এবং ভোটের পরে এটা একটা কালচারের মধ্যে পরিণত করেছে। আমি জনগণের কাছে আবেদন করব, যারা যারা মার খাচ্ছেন বা যারা বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছেন তারা সংঘবদ্ধ হন, কারণ এদের সাথে সংঘবদ্ধ হলেই একমাত্র এটা পথ। আদালত করা পর্যবেক্ষণ করেছেন, আদালত করা স্টেপ নেবেন, সেটা যেমন ঠিক আছে, আপনারা নিজেরা এলাকায় মানুষের সাথে এক হয়ে জিনিসটাকে সংঘবদ্ধ হতে হবে। যেখানে সংখ্যা বেশি সেখানে এরা তো কিছু করতে পারে না, যেখানে সংখ্যা কম এরা সেখানে করে। এই জিনিসটা পশ্চিমবাংলায় আপনাদেরই রুখতে হবে, আপনাদের সংঘবদ্ধ হয়ে রুখতে হবে, এবং যারা আপনাদেরকে আক্রমণ করতে আসছে তাদের প্রতিহত করতে হবে, প্রয়োজনে তাদের সাথেও ঝামেলা করতে হবে, যেটা করণীয় সেটা করতে হবে। কারণ একতরফা একটা লোক শুধু দেওয়ালে পিঠ থেকে গিয়ে মার খেয়েই যাবে খেয়েই যাবে খেয়েই যাবে, আর এক লোক মেরেই যাবে মেরেই যাবে মেরেই যাবে, এটা হয় নাকি? কিছু ক্ষেত্রে তো মারের বদলা মারও দিতে হবে। 24-এর লোকসভা ভোটেও বামেদের আসন শূন্যই দেখা যাচ্ছে, কংগ্রেসের সঙ্গে জোট করেও তাহলে নিট ফল হচ্ছে 0। ইনসাফ যাত্রা, যুব সংগঠনের ডাকে ব্রিগেড সমাবেশ, সোশ্যাল মিডিয়ায় এআই প্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধদেব ভট্টাচার্যের ভাষণও কোনো কাজে দেয়নি। কেন মনে হচ্ছে এরকম, এই ঘটনা কেন ঘটলো? দেখুন, পশ্চিমবাংলার যে ম্যান্ডেট হয়েছে এবারের নির্বাচনে, সেই নির্বাচনে ম্যান্ডেটে এটা স্পষ্ট যে মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। আপনারা সিট দিয়ে বিচার করছেন যে সিট তৃণমূল 29টা পেয়েছে, বিজেপি 12টা পেয়েছে, বামেরা 0। এই সিট দিয়ে বিচার করলে হবে না। তার কারণ হচ্ছে হলো তৃণমূল যে ভোটটা পেয়েছে সেটা হলো 46.75, তার মানে তৃণমূলের বিপক্ষে ভোট আছে হলো 54.25। 54% ভোট যখন তৃণমূলের একচেটিয়া বিপক্ষে পড়ছে, তাহলে এটা ধরে নিতে হবে যে মানুষের যে রায় সেটা তৃণমূলের বিপক্ষে। এখানে সমস্যা মূল যেটা হয়েছে সেটা হচ্ছে হলো যে রাজনৈতিক দল যারা তৃণমূলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নেমেছে তাদের নির্বাচনী কৌশল সঠিক নয়। যদি নির্বাচনী কৌশল সঠিক হতো তাহলে দেখতেন এই 46.75 যে ভোটটা তৃণমূল পেয়েছে এটা আরও 2-3% কমে যেত, সেটা নেমে হয়তো 44-43-তে চলে আসতো। আর যারা যারা বিরোধী দল তাদের হয়তো ভোটটা দেখা যেত যে 44-45-এর কাছাকাছি চলে যায়। খুব যে ডিফারেন্স আছে মানুষের জনসমর্থনে তৃণমূল এবং বিরোধী দলের, সেটা নয়। এবং তৃণমূলের বিপক্ষে ভোটটা যে বেশি সংখ্যায় পড়েছে এই নির্বাচনে, সেটা কিন্তু একদম অঙ্কের মতন পরিষ্কার। এবার এই ভোট সংখ্যা মানুষের রায় বিপক্ষে যাওয়া সত্ত্বেও সিট সংখ্যায় তৃণমূলে গিয়ে গেছে, সেইটা নির্বাচনী কৌশলের গড়বড়ের জন্য। এটা ফার্স্ট কথা বলে রাখি, নির্বাচনী কৌশল একেবারে নির্বাচনে, দেখুন যুদ্ধ করতে গেলে তার স্ট্র্যাটেজি লাগে। ফর এক্সাম্পল 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল। স্যাম ম্যানেক্সো যিনি মিলিটারি জেনারেল ছিলেন, তিনি ইন্দিরা গান্ধীর কথায় যুদ্ধ করেননি মার্চ-এপ্রিল মাসে, তিনি গিয়ে যুদ্ধটা নভেম্বর-ডিসেম্বর মাস অবধি টেনে আটকে রেখেছিলেন, কারণ তিনি জানতেন মার্চ-এপ্রিলে যুদ্ধ করলে তিনি হেরে যাবেন, সামনে বর্ষা আছে। তাই নির্বাচন করতে গেলে, যুদ্ধ করতে গেলে এটা একটা কৌশল নিতে হয়। এই কৌশল যদি সঠিক না থাকে, অনেক শক্তিশালী যারা পক্ষ আছে তারা হেরে যেতে পারে, আবার অনেক উইক পক্ষ যে জিতে যেতে পারে। কৌশলে গণ্ডগোল, এটা ফার্স্ট। সেকেন্ড বিষয়টা যেটা, বামপন্থীরা 0। 2021 সাল থেকে এই ট্রেন্ড শুরু হয়েছে। আরেকটু পিছিয়ে যদি যাই, 2014 সাল, 2014 সালে বামপন্থীদের সিট সংখ্যা 15 থেকে কমে 2009-15 ছিল, 14 সালে এসে কমে হলো 2। আর 2019 সালে গিয়ে সেটা হলো 0 লোকসভায়। বিধানসভায় ছিল 30 2016 সালে, 2021 সালে গিয়ে সেটা হলো 0। এর মূল কারণটা হচ্ছে হলো যে মানুষ যেটা ভালোবাসে বামপন্থী বলতে, যেটা সেই বামপন্থা স্টাইলের আন্দোলন, সেই বামপন্থা স্টাইলের যেরকম কর্মসূচি, সেইটা 2011-র পর থেকে আমার মনে হয় খুব ঘাটতি দেখা গেছে। তার কারণ হচ্ছে হলো, আপনারা যদি 2011-র আগে দেখেন, পশ্চিমবাংলায় বিধানসভা ভাঙচুর হয়েছে, পশ্চিমবাংলায় বন্ধ হয়েছে, পশ্চিমবাংলায় বাসট্রাম পোড়ানো হয়েছে। পশ্চিমবাংলার মানুষ এটা পছন্দ করে। 2011 সালের পর থেকে এত বড় বড় ইস্যুতে বামপন্থীরা কোনো বন্ধ, কোনো রাস্তায় চাক্কা জাম, যে ধরনের আন্দোলন বামপন্থীদের থেকে মানুষ দেখে অভ্যস্ত, সেরম ধরনের কোনো আন্দোলন কিন্তু
রাজ্য স্তরে এবং জেলা স্তরে সংগঠিত করতে পারেনি বামপন্থীরা, এটা হলো প্রথম। সেইটা যদি বামপন্থীরা সংগঠিত করতে, কারণ দেখুন একটা চাক্কা জ্যাম বা একটা বন্ধ বা একটা রাস্তা বন্ধ কিন্তু হয়তো কিছু মানুষের কষ্ট হয়, কিন্তু এই যে বার্তাটা, সেই বার্তাটা কিন্তু মানুষের মধ্যে পৌঁছয় যে মানুষ কি চাইছে বা রাজনৈতিক দল কি চাইছে। কারণ শুধুমাত্র টিভি, মিডিয়া, প্রেস আর আদালত করে বামপন্থীরা কিন্তু মানুষের মধ্যে জনপ্রিয়তা আদায় করতে পারবে না যতক্ষণ না মানুষের হয়ে কিছু বড়সড় আন্দোলন গড়ে উঠছে। কারণ বামপন্থী দলগুলোই এরা যে কোনো সময় সরকার বদল করেছে বা সরকারে এসেছে বা যা কিছু করেছে সেটা কিন্তু গণ আন্দোলন সংগঠিত করে। এই গণ আন্দোলন যেটাকে কথা বলে, গণ আন্দোলন মানে প্রচুর সংখ্যায় মানুষকে আন্দোলনের মধ্যে পার্টিসিপেট করাতে হবে। দুটো লোক দিয়ে শুরু করে সেটাকে নিয়ে যেতে হবে 100-তে, এবং সেই আন্দোলনটা মানুষের মধ্যে প্রভাব পড়বে। 2011 সালের পরে সারদা যখন ইস্যু হয়েছিল তখন মানুষ গিয়েছিল মমতা ব্যানার্জির বাড়ি ঘেরাও করতে, কিন্তু সেখানে বামপন্থীরা নেতৃত্বে আসতে পারেনি সেই আন্দোলনে। আবার নারদা বলুন, এসএসসি বলুন বা অন্যান্য যত পশ্চিমবাংলায় বিরোধী ইস্যু হয়েছে, সেই কোনো ইস্যুতেই বামপন্থীরা কিন্তু রাজ্য স্তরে সেরম ধরনের আন্দোলন যেটা মানুষের মধ্যে সাড়া ফেলতে পারে সেরকম আন্দোলন কিন্তু যেটা বামপন্থীদের থেকে, যেরকম আগে হয়েছিল খাদ্য আন্দোলন, ট্রামের ভাড়া বেড়েছিল বলে ট্রাম প্রায় জ্বালিয়ে দেওয়ার মতন ঘটনা ঘটেছিল। এই জাতীয় জিনিসগুলো বাঙালিরা পছন্দ করে। আপনি যদি ধারাবাহিক ইতিহাস দেখেন, আপনি যদি নন্দীগ্রাম দেখেন, কি হয়েছিল নন্দীগ্রামে, সেই গণ আন্দোলনই হয়েছিল বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে। যে স্ট্রেচার বা যে লাইনে আন্দোলন হয়েছিল, সেই স্ট্রেচার বা সেই লাইন অফ আন্দোলন বিরোধীদের এখানে করতে হবে, তাহলে মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা বাড়বে এবং আপনাদের ভোটও বাড়বে, নাইলে হবে না। কিন্তু তাহলে দেখা যাচ্ছে যে শিক্ষা থেকে পুরনিয়োগ, একাধিক দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার, তারপর মিড ডে মিলের টাকা চুরি, রেশন চুরি, যেদিকে তাকানো যায় সেখানেই কোনো না কোনো স্ক্যাম এবং কাটমানির ইস্যু রয়েছে। কিন্তু এই এত কিছু ইস্যু থাকার পরেও এতগুলো বড় বড় অস্ত্র বারবার কিন্তু বিরোধীরা, মানে বিজেপি, বামফ্রন্ট, মানে সিপিএম এবং কংগ্রেস, এরা সকলেই প্রয়োগ করেছে শাসক দলের বিরুদ্ধে, কিন্তু দেখা গেল এর একটাও ভোট ব্যাংকে কোনো প্রভাব ফেলতেই পারলো না। মানে তাহলে কি বিরোধীদের এই স্ট্র্যাটেজিগুলোই এতটা খারাপ, বা বিরোধীরা এই প্রয়োগগুলোই ঠিকমতো করতে পারেনি আপনার মনে হচ্ছে? প্রয়োগ করেছে সেটা মৌখিকভাবে বলে, আবারও আপনাকে একটা কথা বলতে চাই, সেইটা নিয়ে গণ আন্দোলন গড়ে তুলতে হতো। এলাকায় এলাকায়, পাড়ায়, ধরুন পাড়ায় যাদের জল নেই, আন্দোলন গড়ে তুলতে হবে। যেখানে আপনার ধরুন মানুষ মার খাচ্ছে, আন্দোলন গড়ে তুলতে হবে। ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, আন্দোলন গড়ে তুলতে হবে। রাজ্যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আসছে না, মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলতে হবে। সেই আন্দোলনে খামতি রয়ে গিয়েছে। শুধুমাত্র বললাম আর শুধুমাত্র একটা মিছিল করে ঘুমিয়ে গেলাম, এটা করলে কিন্তু মানুষের মধ্যে জনপ্রিয়তার নিরিখে সেটা পৌঁছতে পারা যাবে না। এই থিওরিটাকে পাল্টে আন্দোলনের মাপকাঠি, রূপ, এইগুলো বদল করতে হবে। আপনি দেখুন তো 2011 সালের আগে আপনি হিসাব করে দেখুন তো, রেকর্ডেড ফিগার, মমতা ব্যানার্জি কতগুলো, ক্ষমতায় আসার জন্য মমতা ব্যানার্জি কতগুলো বন্ধ রেখেছিল, কতগুলো রাস্তা ব্লক করেছিল। কারণ বাংলার রাজনীতিতে এই জিনিসটা প্রযোজ্য, বাংলার রাজনীতিতে এই জিনিসটা মানুষ পছন্দ করে। ঘটনা এটা যদি কেউ বলে যে না করে না, তাহলে হবে না। কারণ বুদ্ধদেব ভট্টাচার্য ভালো মানুষ ছিলেন, তিনি বাংলার চেঞ্জ করতে চেয়েছিলেন, কিন্তু তিনি মানুষকে সিঙ্গুরে তিনি করতে পারলেন না। কেন? কারণ অ্যাডমিনিস্ট্রেশন অনেক স্ট্রং হতে হবে, সেই জায়গাটা থেকে তার ল্যাকিউনা ছিল। মানুষের, পশ্চিমবাংলার মানুষ এই যে ধরুন বন্ধ হলো বা চাক্কা জাম হলো, এই জাতীয় জিনিসকে পছন্দ করে। আপনি ধারাবাহিকভাবে দুবার সরকার পরিবর্তন হয়েছে, 77-এর আগে বলুন আর 2011 সালের আগে বলুন, পুরো এই স্টাইলে যতক্ষণ না আন্দোলন সংগঠিত হবে তার আগে পর্যন্ত কিন্তু এই জিনিসটা করাটা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে। দ্বিতীয় কথা হচ্ছে হলো নির্বাচনী কৌশলে গণ্ডগোল হয়ে গেছে। পুরো নির্বাচনে কৌশল সঠিক ছিল না, যেটার কারণে অবলম্বন করতে পারেনি যারা বিরোধী দল আছে তারা। সব বিরোধী দল, এটা যে কোনো পার্টিকুলার বিরোধী দলকে আমি বলছি তা নয়। 19-এর ভোটে বঙ্গ সিপিএমকে দেখা গেছে যে তাদের প্রাপ্ত ভোট ছিল 6.3%, এবার সেটা কিছু কমে গেল এবং কমে গিয়ে 6% হলো। বিমান বসু বলেছিলেন যে, একাধিকবার দাবিও করেছিলেন যে বামেদের যা ফল হবে তা অনেকেই ভাবতে পারবে না, শূন্যের গেরো কাটবে বলেই তিনি দাবি করেছিলেন, কিন্তু তা তো হলো না। কি বলবেন? হলো না, তার কি ব্যাখ্যা
বামপন্থী নেতৃত্ব যারা রয়েছেন করবেন আমি জানি না। আমার যেটা মনে হয়েছে, এই বিরোধী আসনে যখন আমি আছি বা সরকারের বিরোধিতা করছি, তাহলে আমাকে এমন কিছু করতে হবে। দেখুন, সাধারণ মানুষ প্রথমে কি করবে, সে সিপিএম হোক, কংগ্রেস হোক, বামপন্থী হোক, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, শিখ, সে সবার আগে সরকারের কাছে তার রিলিফ চাইতে যাবে। সরকারের কাছে গিয়ে সে যখন তার রিলিফটা পাবে না, তখন সে তার হাতে দুটো অপশন, এক বিরোধীদের কাছে এসে আন্দোলন করে ডেপুটেশন দিয়ে তার রিলিফ বার করা, আর হয়তো সে কোর্টে আসবে। এখন এই 6% ভোটটা যেটা বামপন্থীদের হলো, তার মূল কারণ যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছিল এই যে বিরোধী ইস্যুগুলোকে নিয়ে বামপন্থীরা আন্দোলন করে নিজেদেরকে এস্টাবলিশ বিরোধী শক্তি রাজনৈতিকভাবে, আদালতের পাট্টা আলাদা, আদালতে করেছে, মাঠে ময়দানে এস্টাবলিশ করতে পারেনি, যে এস্টাবলিশমেন্টটার খুব দরকার ছিল। যেভাবে একটা বিরোধিতা হয় বা যেভাবে 77 সালের আগে যারা নেতৃত্ব ছিলেন তৎকালীন বামপন্থী নেতারা, বামপন্থ 1952 সালেও 25টা কি 26টা সিট ছিল বিধানসভায়, 52 সালের আগে 46 সালে বোধহয় 4টে না 3টে সিট ছিল, সেখান থেকে তো 77-এ তারা সরকারে চলে এসেছিলেন। কারণ নির্দিষ্ট কর্মসূচি এবং নির্দিষ্ট আন্দোলন গড়ে, সে উদ্বাস্তু আন্দোলন হতে পারে, সে খাদ্য আন্দোলন হতে পারে, ওই পিরিয়ডটার যদি একদম সিরিজ হবে, তো হিস্ট্রি রেকর্ড কথা বলবে, সেইটা 2011 সালের পরে অ্যাবসলিউটলি মিসিং। আর যেটা মিসিং বলে শুধুমাত্র একবার মিডিয়াতে কিছু বলে দিলাম, কি হয়তো একটা মিছিল গড়ে দিলাম, সেটা দিয়ে কিন্তু কোনো মানে মানুষের মধ্যে গ্রহণযোগ্যতাটা কিন্তু আসছে না। সেই জন্য আমার মনে হয় স্টাইল অফ আন্দোলন বা স্টাইল অফ ফাংশনিং, যেটা প্রপার বামপন্থী স্টাইল অফ ফাংশনিং যেটা, সেটা যদি পশ্চিমবাংলায় বামপন্থী নেতা যারা রয়েছেন বা নেত্রী যারা রয়েছেন তারা যদি করেন, আমার মনে হয় ডেফিনেটলি বামফ্রন্ট আবার ঘুরে দাঁড়াতে পারবে। তবে 2011 থেকে 24 পর্যন্ত স্টাইল অফ ফাংশনিং যেটা, বামপন্থী রাজনীতি দেখে মানুষ যেরকমভাবে অভ্যস্ত, যেরকম কংগ্রেস দলের রাজনীতি হলো যে অনাশন, কিন্তু বামপন্থী স্টাইল অফ রাজনীতি কিন্তু অনাশন নয়। দুটো স্টাইল অফ রাজনীতির দুরকম মাপকাঠি এবং মানে অনেক রকম ডিফারেন্স আছে। আন্দোলনটাই হলো সব থেকে বড় জিনিস, যেটা বামপন্থীদের মধ্যে 11 থেকে 24 অব্দি অ্যাবসলিউটলি ল্যাকিং বলে আমার চোখে মনে হয়েছে। মোহাম্মদ সেলিমকে দেখা গেল তিনি দ্বিতীয় হলেন, কিন্তু বাকি দমদমে সুজন চক্রবর্তী, যাদবপুরে সৃজন ভট্টাচার্য, হাওড়ায় সব্যসাচী চট্টোপাধ্যায়, তমলুকে সায়ন বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ড হারবারে প্রতিকুর রহমান এবং শ্রীরামপুরে দীপশিতা ধর, এরা সকলেই তৃতীয় হয়েছেন। এত খারাপ ফলাফলের কারণ হলো কি এই আপনি যেটা বলছেন যে বামপন্থী স্টাইল অফ ফাংশনিং, এটারই মানে অভাব, এটাই কি আপনার মনে হয়? স্টাইল অফ ফাংশনিং যেটা করে বামপন্থীরা মানুষের মধ্যে নিজেদের গ্রহণযোগ্যতাকে বাড়িয়েছিল, সেইটার মধ্যে অভাব। যেরকম স্টাইল অফ আন্দোলন করে বামপন্থীরা মানুষের মধ্যে গ্রহণযোগ্যতাকে বাড়িয়েছিল, সেই স্টাইল অফ ফাংশনিংয়ের অভাব। নাইলে তো দুর্নীতি তো সাধারণ মানুষ চাইবেই না। একটা মানুষ তো ডেফিনেটলি চাইবে তার নিজের ছেলেটা বা মেয়েটার চাকরি হোক বা রাজ্যে কাজ আসুক, কিন্তু সেইটা যে বামপন্থীরা বলছে আদালতে মামলা হয়েছে, কিন্তু সেইটাকে যে মানুষ অবধি কীভাবে নিয়ে যাবে, দুটো প্রসেস আছে। এক মিডিয়াতে বললাম, কিন্তু মিডিয়াতে বললে তো হবে না, আমাকে তো এলাকাতেও সেই জিনিসটাকে প্রভাব বিস্তার করতে হবে। যারা যারা ধরুন লড়াই করেছিল এই চাকরি দুর্নীতি এই সব নিয়ে, তাদেরকে সামনে আনতে হবে। যারা যারা কিনা রাস্তায় আন্দোলন করছেন, তাদের আন্দোলনকে মানুষের কাছে বিবিধ, একটা টাইমে শোনা যেত যে বামপন্থী যারা এই কমিউনিস্ট পার্টি যায় তাদের ক্লাস হয়। ক্লাসটা তো শুধুমাত্র ওই থিওরিটিক্যাল ক্লাস হলে হবে না, যে মার্কস এই বলেছে, লেনিন এই বলেছে, স্ট্যালিন এই বলেছে। ক্লাসটা রাজনৈতিক প্রেজেন্ট প্রেক্ষাপট কি আছে সেটা নিয়ে যেমন ক্লাস হবে, সেইখানে কর্মসূচি ঠিক করতে হবে একদম তলা থেকে ওপর পর্যন্ত, মানে লোকাল কমিটি, ব্রাঞ্চ কমিটি থেকে রাজ্য কমিটি পর্যন্ত করে সেইটাকে আবার রূপায়ণ করতে হবে। এটাই হলো বামপন্থী স্টাইল। ধরুন ইউপিএ 1 সরকারে বামপন্থীরা তাকে সাপোর্ট করেছে, কিন্তু তার একটা কমন মিনিমাম প্রোগ্রাম করেছে, এই কাজ আমাদের করতে হবে। যে একটা চাকরি দুর্নীতি হয়েছে, আমরা বাজারে বলবো, প্রচার করব, সবই ঠিক আছে, কিন্তু এই চাকরির দুর্নীতিটা নিয়ে আমাদের আন্দোলনের লাইন অফ অ্যাকশনটা এইটা হবে।
কৃষকরা তাদের দাম পাচ্ছে না ফসলের, লাইন অফ অ্যাকশন আমাদের এইটা হবে। এরকম তো অবস্থা নয় যে জেলা সেন্ট্রালি যদি একটা মিছিল হয় বা জেলা সেন্ট্রালি একটা চাক্কা জাম হয় বা জেলা সেন্ট্রালি একটা বামপন্থী স্টাইলে আন্দোলন হয়, সবাইকে এসে তৃণমূল গুলি করে দেবে, সেটা তো সিচুয়েশন নয়। এলাকায় কিছু এলাকায় বাড়িতে ঢুকে মারধর করছে, সেইটাকে প্রতিহত করতে হয়। প্রয়োজন হলে অন্য জায়গাকার কমরেডরা বা অন্য জায়গাকার মানুষ গিয়ে সেটাকে আটকানোর চেষ্টা করবে। এই জায়গাটাকে তৈরি করতে হবে, নাইলে কিন্তু এরকমভাবে মানে 0 থেকে 0, 0 থেকে 0ই হতে থাকবে। পরপর নির্বাচনে সেই জিনিসটা, যে ভুলটা এই জায়গাটা। মানে তাহলে রামে যাওয়া ভোটের যে অধিকাংশই কি তাহলে আর বামে শেষ পর্যন্ত ফিরলো না, সেটা মনে হচ্ছে আপনার? দেখুন, রাজনীতিতে কিছু বলা সম্ভব না। আজকে ফেরেনি মানে কালকে ফিরবে না, কালকে ফিরবে না মানে আজকে ফিরে যাবে, এরকম কোনো বিষয় নয়। রাজনীতিতে সবসময় চেঞ্জ হয়। রাজনীতি এরকম গণতান্ত্রিক একটি রাজনীতি কোনোদিন কোনো সময় স্ট্যাটিক হয় না। পৃথিবীতে এরকম এক্সাম্পল নেই যে কোনো একটা রাজনৈতিক শক্তি একদম শুধু পার্মানেন্টলি তারা ক্ষমতাতে রয়েই গেছে। ক্ষমতা বদল হয়, চেঞ্জ হয়। স্বাভাবিকভাবেই তারা যদি আন্দোলন সংগঠিত সঠিকভাবে করতে পারে, ডেফিনেটলি আবার বামপন্থীরা আসবে। আর যদি সংগঠন সেইভাবে না করতে পারে, তাহলে বামপন্থীদের আসার কোনো চিহ্ন। অনেক বামপন্থী দল আছে, আমি ভোটের রেজাল্ট বেরোনোর পরে দেখছিলাম, শুধু সিপিআইএম নয়, যেরকম ধরুন এসইউসিআই বলে একটা দল আছে, আপনি যে কটা সিটে ক্যান্ডিডেট দিয়েছে দেখুন, 700, 800, 600 ভোট। একটা লোকসভায় 15 লাখ ভোটারের মধ্যে একটা দল সে 700, 800, 600 ভোট পাচ্ছে, কারণ তার অ্যাক্টিভিটিটাই, যে স্টাইলে এসইউসিআই অ্যাক্টিভিটি করতো, সেই অ্যাক্টিভিটিটাই পশ্চিমবাংলার থেকে উঠে গেছে, নেই। মানুষকে আকর্ষণ করতে গেলে মানুষের ইস্যু নিয়ে তো রাস্তায় নেমে আন্দোলন করতে, তবেই তো মানুষ সমর্থন বাড়াবে। আজ ধরুন একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন সংগ্রামী যৌথ মঞ্চ, তারা কিন্তু কুইক পপুলারিটি পেয়ে গেল, তাদের লোকজনও আছে, মাস আছে, তারা কাজ করছে, কারণ তারা মানুষের ইস্যুটাকে নিয়ে কিন্তু কাজটা করতে পারছে। সেই জায়গাটা যখন কোনো রাজনৈতিক দল, ইনক্লুডিং বিজেপিও, সেইটা নিয়ে যদি কাজ করতে পারে, তাহলে অটোমেটিক্যালি মানুষের সমর্থন বাড়বে, যে জায়গাটায় আমার অভাব বলে মনে হয়েছে। স্যার, কিন্তু আপনি বলছেন যে মানুষের ইস্যু নিয়ে কাজ করছে না, যে জন্য সমর্থন পাচ্ছে না, কিন্তু মিটিং মিছিল যখন হচ্ছে সেখানে দেখা যাচ্ছে প্রচুর মানুষ আসছে, প্রচুর মানুষ সেসব কথা শুনছে, যেটা দেখে ভোটের আগে মানুষ মনে করে যে কতটা জনপ্রিয়তা এই দলের। সেখানে ভোটের আগে দেখা গেল যে এত মানুষ ব্রিগেড ভরাচ্ছে, এত মানুষ মিটিং মিছিল শুনতে আসছে, অথচ তারপরে ভোট ব্যাংক মানে যখন ভোটের পরে রেজাল্ট পাওয়া গেল তখন দেখা গেল সবই শূন্য। মিটিং মিছিল যখন হয়, মিটিং মিছিলটা একটা জায়গায় সীমাবদ্ধ, কর্মীদের মধ্যে বা সমর্থকের মধ্যে। মিটিং মিছিল থেকে এমন কিছু করতে হবে যে টেম্পোটা বা যে ভাইব্রেশনটা, সেটা মানুষ অবধি পৌঁছয়। শুধু মিটিং মিছিল করলে তো হবে না, মিটিং মিছিলের লোক আসলে হবে না। মিটিং মিছিলে যে লোকগুলো আসছে, তাদের মিটিং মিছিলের অ্যাক্টিভিটিটা মানুষ অবধি পৌঁছতে হবে, যে না এরা করছে। ইমপ্লিমেন্টেশন, আপনি একটা মিটিং করে আজকে আমি বলে দিলাম যে এইটা করতে হবে, এটা ঠিক, এটা ভুল, কিন্তু এইটা অন্যায় হয়েছে, সেই অন্যায়টা যে হয়েছে সেইটাকে নিয়ে মানুষের কাছে আগে দৌড়ে দৌড়ে যেতে হবে এবং আন্দোলন সংগঠিত করতে হবে। সেই জায়গাটার অভাব আমি বলছি। একটা ব্রিগেডে ধরুন আপনার 5 লক্ষ লোক হলো, কিন্তু এই 5 লক্ষ লোককে মানুষের মধ্যে আরো 50 লক্ষ লোকের মধ্যে পৌঁছানোর কি কৌশল, এই 5 লক্ষ লোক আরো 50 লক্ষ বা 5 কোটি লোকের মধ্যে কিভাবে পৌঁছবে, সেই কৌশলটা অবলম্বন করতে ভুল হয়েছে, আমি সেটা বলছি। স্যার, এতদিন পর্যন্ত আমরা দেখেছিলাম যে বামফ্রন্টের বিরুদ্ধে সাধারণ মানুষের একটা মানে বক্তব্য ছিল যে সেখানে সবসময় বয়স্ক যারা তারাই মানে ফ্রন্টে আসেন বা তারাই ভোটে দাঁড়ান বা তাদেরকেই মুখ হিসেবে দেখানো হয়, নতুনদেরকে জায়গা দেওয়া হয় না। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে নতুন প্রজন্মকেও জায়গা দেওয়ার জন্য সৃজন ভট্টাচার্য বা দীপশিতা ধর এদেরকে আমরা দেখতে পেয়েছি, কিন্তু তারপরেও ভরাডুবি থেকে রক্ষা পাওয়া গেল না। দেখুন, এইটা একটা পুরোপুরি মানে বলতে পারেন মিথ, যে বয়স্করা পারবে না, ইয়ংরা পারবে, এগুলো মিথ। এগুলোর কোনো রাজনীতিতে নতুন জেনারেশনকে নিয়ে আসতে হবে, এটা ঠিক, কিন্তু যেই জেনারেশন আসুক না কেন, তাকে কিন্তু ফিল্ডে কামড়ে পড়ে থাকতে হবে, ফিল্ডে কামড়ে পড়ে থাকতে হবে, ফিল্ডে কামড়ে পড়ে। এবং ফিল্ডে কামড়ানোটা শুধু নির্বাচনের টাইমে কামড়ে পড়ে থাকলাম আর বাকি সারা বছর কামড়ে পড়ে থাকলাম না, সেটা করলে হবে না। আর ফিল্ডে শুধু কামড়ে পড়ে থাকলেও হবে না, ফিল্ডে এমন কিছু প্রতিটা নিয়ত করতে হবে যেটা মানুষের কাছে একটা বার্তা পৌঁছয় যে আমরা এটা করছি। এই জায়গাটা থেকে বামপন্থীদের অভাব হয়েছে।
স্যার এই যে বাম কংগ্রেস জোট, যেটাকে অনেকেই মানতে পারেননি যে বামফ্রন্টের সাথে কংগ্রেসের কখনোই মিল হতে পারে না, তো সেই বাম কংগ্রেস জোটকেই আমরা দেখেছি, কিন্তু তারপরেও দেখা গেল যে কংগ্রেস যদিও বা কিছুটা অন্তত ফলাফলের দিকে এগোতে পেরেছে, বামফ্রন্ট তো পুরোপুরি শূন্য হয়ে গেছে। তাহলে কি এই বাম কংগ্রেস জোট করেই ক্ষতি হয়ে গেল আরও? দেখুন, রাজ্যের পরিস্থিতি যা, বাম কংগ্রেস জোট করে যে ক্ষতি হয়েছে এই কথা আমি বলবো না। রাজ্যের যেটা পরিস্থিতি সেটা হচ্ছিল পশ্চিমবাংলার ভোটের প্যাটার্নটাকে দেখতে হবে এবং মানুষের মধ্যে মানুষের চাহিদাটা দেখতে হবে। যে কোনো কমিউনিটির লোক হতে পারে, প্রো তৃণমূল, অ্যান্টি তৃণমূল। পশ্চিমবাংলার ভোটের প্যাটার্ন প্রো তৃণমূল, অ্যান্টি তৃণমূল। এই প্রো তৃণমূল, অ্যান্টি তৃণমূল, এই অ্যান্টি তৃণমূল ভোটটাকে যদি সংগঠিত করা যায়, তৃণমূল থাকবে না। 46% ভোট পেয়ে তারা সরকারে আছে অ্যাট প্রেজেন্ট। 46% মানুষের ভোট পেয়ে তারা সরকারে আছে। 1-2% ভোট যদি ওদের সরে যায়, 1 থেকে 2% ভোট যদি ওদের সরে যায়, আর বাকি যে ভোটটা সেটাকে সংগঠিত করা যায়, তাহলে আমার বিশ্বাস হয় না যে তৃণমূল 29টা কেন ওই সিট 9টাতেও এসে ঠেকবে না। স্যার, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে বাংলাতে, মানে গোটা বাংলায় এতগুলো স্ক্যাম, এতগুলো দুর্নীতির অভিযোগে বিদ্ধ হয়েছে শাসক দল, কিন্তু তারপরেও বাঙালি মানে যেভাবে জিতিয়েছে, মানে 46% ভোট, এবং সেখানে দেখা যাচ্ছে পুরোপুরি সবুজ ঝড়। এবং যখন ভোটের রেজাল্ট বেরোলো, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যে প্রেস কনফারেন্স করলেন, সেখানে দাঁড়িয়ে তিনি বলছেন যে বাংলা নিজের মেয়েকে যে এই সম্মান দিয়েছে, তার জন্য বাঙালির কাছে আমরা কৃতজ্ঞ, ইত্যাদি ইত্যাদি বলেছেন। প্রশ্নটা হচ্ছে যে তাহলে কোন অঙ্কে তৃণমূল এতগুলো ভোট নিজের দিকে করে নিতে পারলো? কি স্ট্র্যাটেজিতে তৃণমূল খেললো যে এতগুলো ভোট, মানে এতগুলো মানুষকে তারা মানে নিজেদের তরফ করে নিতে পারলো? স্ট্র্যাটেজি বলতে দেখুন, এখানে দুটো। একটা হলো পাইয়ে দেওয়ার রাজনীতি, যেমন সরকারি প্রকল্প বা এই জাতীয় জিনিসগুলো মানুষের মধ্যে একটা প্রভাব ফেলেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। দ্বিতীয়, তৃণমূল স্ট্র্যাটেজিটা করে এটা বুঝেছে যে নির্বাচনী কৌশল বিরোধীদের খুব একটা স্ট্রং নয়। আপনি যদি তৃণমূলের নির্বাচনী কৌশল দেখেন, ব্রিগেড থেকে একবারে 42টা আসনে সিট ডিক্লেয়ার করে দিল। ছোট্ট এক্সাম্পল। বাকি রাজনৈতিক দলগুলোকে দেখুন, তারা কিন্তু ক্যান্ডিডেটও ডিক্লেয়ার করতে পারছে না। আজ করছে, কাল করছে, পরশু করছে, তারপরে করছে, আগে করছে, পরে করছে। নির্বাচনের সময় কিন্তু এটা বার্তা যায় মানুষের মধ্যে যে এদের বোধহয় ক্যান্ডিডেট দেওয়ার মতন, বা এরা ভয় পাচ্ছে। 21-এও আপনি দেখে থাকবেন, আবার 24-এও দেখে থাকবেন। লোকসভাতে তো বেশি সিট নেই, মাত্র 42টা। তৃণমূল কিন্তু একবারে ডিক্লেয়ার করে দিল সবকটা সিট। তাতে কি হলো, মানুষের মধ্যে তারা প্রচার করার সময়টা আরো বেশি পেল। মানুষের এখন এটা হয়তো অনেকে ক্যালকুলেশনে বলবেন এর আগে তো 15 দিন আগে দাঁড়িয়ে জিতে, সেগুলো এক্সেপশন। কারণ আপনাকে টোটাল ওয়েস্ট বেঙ্গল ব্যাপী ভাবতে হবে জিনিসটা। এই একটা এক্সাম্পল আপনি দেখুন, একদিনে ব্রিগেডে দাঁড়িয়ে একদম 42 জনকে দেখিয়ে তারা প্রার্থী ডিক্লেয়ার করে দিলেন, যেটা বিরোধী দলের মধ্যে কোনো দলই, কোনো জোটও সেটা কিন্তু করতে পারেননি। এমনকি 2021-এও তাই। কাকে ক্যান্ডিডেট দেবে, 3বার ক্যান্ডিডেট চেঞ্জ হচ্ছে, 5বার অমুক হচ্ছে, তুসুক হচ্ছে, এই যে জিনিসটা, এটা কিন্তু প্রভাব ফেলে নির্বাচনের মধ্যে। এটা কিন্তু বড় প্রভাব ফেলে। ক্যান্ডিডেট বাছাই, ক্যান্ডিডেট কাদের দেবো এবং কত আগে দিয়ে নিজে মানুষের কাছে ঝাঁপাবো, এই যে টোটাল প্রসেসিংটা আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখুন। বিষ্ণুপুরে সৌমিত্র খান জিতেছেন, কিন্তু তৃণমূলের যারা, তারা কিন্তু রাত অবধি বসেছিল যে আবার রিকাউন্টিং করো, সার্টিফিকেট আটকে ছিল, যেটা টিভিতে দেখা যায়, ঝামেলা করেছে। এই ট্রেনিংটা কিন্তু যারা অন্যান্য দলের রাজনৈতিক কর্মী রয়েছেন তাদের মধ্যে দিতে লাগবে। তাদের ক্যান্ডিডেট থেকে শুরু করে, যদিও বা সৌমিত্র খানও বসেছিলেন, লড়াই করেছেন, শেষ অবধি আলটিমেটলি জিতেছেন, সেটা অন্য প্রশ্ন। বাট এটা একটা ঘটনা ঘটেছে, যেটা কিনা অনেক কর্মীদের মধ্যে অভাব, যে হচ্ছে না ছেড়ে দিলাম, না, লড়াইটা শেষ অবধি দিতে হবে। এই জিনিসের অনেক রকম মানে স্ট্র্যাটেজিক ভুল ত্রুটি রয়েছে, যেটার জন্য কিন্তু তৃণমূল এই বেনিফিটটা পেয়ে যাচ্ছে।
আর এই বেনিফিটটা পাওয়ার কি আরও একটা কারণ লক্ষ্মীর ভাণ্ডার? কারণ দেখা গেল যে 500 টাকা থেকে 1000 টাকা করে দেওয়ার পরেই এই যে ভোট হলো, এবং আমরা মনে করেছিলাম যে এটা হয়তো তৃণমূল এই ভোটটা পাওয়ার জন্যই করছে, এবং সত্যি সত্যিই দেখা গেল যে তার ডিভিডেন্ড নিয়ে মানে প্রায় দ্বিগুণ ডিভিডেন্ড তারা ঘরে তুললো এই ভোট দিয়ে। তো লক্ষ্মীর ভাণ্ডার কি এখানে খুব বড় একটা চালিকা শক্তির কাজ করেছে? লক্ষ্মীর ভাণ্ডার বড় চালিকা শক্তির কাজ করেছে কিনা সেটা আমার মনে হয় না, তবে একটা চালিকা শক্তির তো কাজ করেছে। সমাজের ধরুন 10% বা 15% মানুষের মধ্যে 1000 টাকা মাসে সেটা প্রয়োজন আছে, এটা অস্বীকার করার ভারতবর্ষের মতন দেশে উপায় নেই, এটা স্বীকার করতে হবে। এবার যেসব মহিলারা ধরুন একবারে রিমোট, শুধু হাজব্যান্ডের ওপরই ডিপেন্ড করে আছেন, তার নিজের কিছু করার হয়তো ক্ষমতা নেই বা বিভিন্ন পারিপার্শ্বিক কারণে তারা হয়তো করতে পারছেন না, তার কাছে 1000 টাকাটা বিরাট ইম্পর্টেন্ট। তাকে 1000 টাকা হাজব্যান্ডের থেকে চাইতে হচ্ছে, বা তার বাবার থেকে চাইতে হচ্ছে, বা তার মায়ের থেকে চাইতে হচ্ছে, নিজস্ব একটা সোর্স অফ ইনকাম, যারা হয়তো অনেকের লাগে না কিন্তু অনেকের লাগে। ভারতবর্ষে বা পশ্চিমবাংলার মতন একটা রাজ্যে যদি মানে হিসাব করা, সেই সংখ্যাটা অনেকখানি হবে। এবং সেই প্রকল্পের টাকা তো অনেকে এনজয় করেছেন, বেনিফিটও করেছেন। প্রশ্নটা হচ্ছিল এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরোধীরা স্ট্র্যাটেজি ঠিক করতে পারেনি যে কি নিয়ে আমরা এটা নিয়ে বলবো। মানুষের একটা প্রকল্প যেটাতে মানুষ বেনিফিটেড হচ্ছে, মানুষকে 1000 টাকা বেনিফিট দিয়েছে, কিন্তু তৃণমূল নেতা নেত্রীরা কোটি কোটি টাকা রোজগার করেছে। এই চুরি আটকালে এই 1000 টাকা বেনিফিটটা হয়তো 5000 হতে পারে, সেইটা মানুষের মধ্যে সেইভাবে কিন্তু প্রচারেও আসেনি বা সেইভাবে নিয়েও যেতে পারেনি বিরোধী দল যারা আছে। স্যার, রাজ্য সরকারের একাধিক প্রকল্প যদি মানে দক্ষিণবঙ্গে তাহলে ম্যাজিকের মতো কাজ করেছে সেটাই দেখতে পাচ্ছি, কিন্তু উত্তরবঙ্গে কেন কাজ করলো না? আর অফকোর্স এর মধ্যে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের নামটা বারবার উঠছে, মানে আপনি যেটা বললেন যে বেনিফিটের মতো কাজ করেছে। উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণ এবং রাজনীতিগতভাবে যারা রাজনীতি করেছেন তাদের ক্যালকুলেশন, গ্রাসরুট লেভেলে লড়াই করার ক্ষমতাটা অনেক বেশি হয়েছে, ডেফিনেটলি তাই জন্য হয়নি। এই যে বললাম, একটা বেনিফিট দিয়ে দিলেই যে সেই জিনিসটাতে লোক এক্সট্রা ভোট টেনে বেরিয়ে যাবে এরকম বিষয়টা তা নয়, সেটাকে কমব্যাট করার মতন জায়গা করতে হবে। দক্ষিণবঙ্গে বিরোধীদের শক্তি কম, এটা তো অস্বীকার করার জায়গা নেই, কিন্তু সেই শক্তি কমেও কমব্যাটটা কীভাবে করতে হবে, ইলেকশনের নির্বাচনী কৌশলটা কী, রণকৌশল কী অবলম্বন করতে হবে, সেইখানে অ্যাবসলিউটলি ফেলিওর। আপনি ধারাবাহিক নির্বাচনে দেখবেন, সেটা একটা দুটো নির্বাচনে ধারাবাহিক অনেক কিছু ব্যাপার আছে। যারা রাজনীতি করেন বা যারা ডাইরেক্ট পার্টি করছেন, পলিটিক্স করছেন, বিজেপির ভেতরের লোক, তারা নিজেরাই অনেক কথা বলে দিচ্ছে। স্যার, একটা শেষ প্রশ্ন করব যে তাহলে এই যে ভোটের আগে আমরা পরপর একাধিক দুর্নীতির মামলা দেখতে পেলাম, যেখানে শাসক দলকে একেবারে কাঠগড়ায় তোলা হয়েছিল, তো তার মধ্যে সবচেয়ে বড় যেটা দুর্নীতির মামলা ছিল সেটা হচ্ছে শিক্ষা দুর্নীতি। সম্পূর্ণ পুরো ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেওয়া হয়েছিল এবং সেই নিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছে। কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে যে এই দুর্নীতির মামলাগুলো যখন এখন শাসক দল আবার নতুন করে একটা ভালো পজিশনে চলে এলো, তাহলে কি এই দুর্নীতির মামলাগুলো আবার পেছন দিকে চলে যাবে? কেন পেছন দিকে যাবে? দুর্নীতি যেরকম চলা সেরকম চলবে। দুর্নীতি যদি প্রমাণ হয়, মমতা বন্দ্যোপাধ্যায় বলুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন, যদি প্রমাণিত হয়, সারা জীবন ইলেকশনই দাঁড়াতে পারবেন না। কোর্ট তো মনিটর করছে ইনভেস্টিগেশনগুলো। এবারে দেখুন, এরা অনেক প্রভাবশালী ব্যক্তি, অনেক কিছু এদিক ওদিক করার চেষ্টা করবেন, সেইটা থাকবে, কিন্তু তাই বলে দুর্নীতির মামলা পেছনে চলে যাবে এরকম না। আরও অন্তত 100টা দুর্নীতির মামলা আছে, সব খাপ তো একটাতে খোলা হয়নি, শুধু চাকরি শুধু হয়েছে তা নয়, আরও আসছে, আরও বেরোবে। আমাদের হাতে আরও অন্তত কিছু না হলেও অন্তত 50টা দুর্নীতির মামলা আছে। আর পশ্চিমবাংলা এমন একটা রাজ্য, যে রাজ্যে আপনি যদি দেখেন রেকর্ডেড মামলা হয়েছে বা হতে চলেছে বা পেন্ডিং আছে, এরকম সংখ্যার দুর্নীতির লিমিট আপনি শেষ করতে পারবেন না, একটা সেক্টর বার করতে পারবেন না যেখানে দুর্নীতি হয়নি। আপনি দিল্লিতে বলুন, দিল্লিতে একটা লিকার স্ক্যাম হয়েছে, হেমন্ত সোরেন বলুন একটা, ফ্রিডার স্ক্যাম বলুন একটা বিহারে, বাট বাংলার যা দুর্নীতি হয়েছে সেটা আনলিমিটেডই হয়েছে। একবার বা দুবার কেউ যদি সরকারে থেকে গিয়ে ভাবে যে সবটা মিটে যাবে, সেটা নয়, কারণ ভারতবর্ষে তারাও জানে মামলা অনেক বছর চলে, ক্ষমতা যেদিন থাকবে না সেদিনও কিন্তু মামলা চলবে,
5 বছর থাকবেন, আরও 10 বছর থাকবেন, মামলা চলবে। আর ক্ষমতাটা কিন্তু সারা জীবন কেউ ধরে রাখতে পারে না। ফর এক্সাম্পল নবীন পট্টনায়ক উড়িষ্যা, কিন্তু আসল বিষয় যেটা এখানে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ওই নবীন পট্টনায়ক যে ভোটে হেরে গেছেন, গোটা উড়িষ্যার মানুষ কিন্তু ওনার সঙ্গে আছেন, ভোট দেননি। আপনি দেখবেন যে কমেন্টগুলো ফেসবুকে দিচ্ছে, যে রাজনৈতিক দল জিতেছে তারাও কিন্তু ওর পক্ষে আছে, আবার যে রাজনৈতিক দল হেরেছে তারা তো পক্ষে আছে, তাদের সাপোর্টাররাও পক্ষে আছে। কারণ কি বলুন তো, মানুষটা উড়িষ্যার জন্য কাজ করেছে, বিভিন্ন কারণে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছেন, সেটা অন্য কথা। ভোটে হেরে গেছেন বলেই যে তিনি বাজে কাজ করে হেরে গেছেন এরম তো বলার কিছু নেই। বুদ্ধদেব ভট্টাচার্য ভোটে হেরে গেছে, কিন্তু বাংলার মানুষ বুদ্ধ ভট্টাচার্য হয়তো আজকে দাঁড়ালেও হয়তো বুদ্ধ ভট্টাচার্যকে অনেকে ভোট দেবেন না, শারীরিক কারণে দেবেন না। মানুষের ভোট দেবার মধ্যে অনেক রকম চিন্তা থাকতে পারে। এই দুর্নীতি জিনিসটা কিন্তু আমি আপনাদের বলে দিয়ে যেতে চাই, দুর্নীতি আর এই পোস্ট পোল ভায়োলেন্স, এই দুটো জিনিস তৃণমূল যখন ক্ষমতায় চলে যাবে না, ক্ষমতা থেকে চলে যাবে, তখন বোঝা যাবে, মানে 10 বছর পর যেতে পারে, 5 বছর পর যেতে পারে, তখন বোঝা যাবে যে মানুষ মমতা ব্যানার্জিকে কত সম্মান করে। ক্ষমতা থাকলে অনেক রকম ব্যাপার, অনেক লেকচারও দেওয়া যায়। যখন ক্ষমতা থেকে চলে যাবেন, যেমন অটল বিহারী বাজপেয়ী ক্ষমতায় নেই, মানুষ কিন্তু সম্মান করে, দীর্ঘ টাইমে তিনি ক্ষমতায় ছিলেন না। জ্যোতি বসু, ক্ষমতা যেদিন চলে যাবে সেদিন সাধারণ মানুষ কি বলছে তার ওপর মাপকাঠি ডিপেন্ড হবে যে আপনি আপনার ক্ষমতায় থাকাকালীন কি ছিলেন।